আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের পঞ্চম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। একদিন কারেন্ট চলে গিয়েছিল। তিশা মোমবাতি জ্বালিয়ে পড়ছিল। আমি রুমে ছিলাম। অনেকক্ষণ হলো অফিসিয়াল কিছু কাজ কমপ্লিট করছিলাম। একটানায় কাজ করে হাঁপিয়ে উঠেছি। ভাবলাম তিশাকে একটু দেখে আসি। মেয়েটা একা একা পড়ছে। একটুখানি কথা বললে হয়তো একাকিত্বটা কাটবে। সেটা ভেবেই উঠে গেলাম। দরজার কাছে এসে দাঁড়িয়ে আছি। উঁকি মেরে দেখি পড়ার মাঝে ডুবে আছে। তাই না ডেকে ধীরে ধীরে ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। আমি ওর কাঁধের কাছে ঝুঁকে পড়ে দেখছি কি পড়ছে। এমন সময় ওর চুলের মিষ্টি গন্ধটা ভেসে আসে। আমি চোখ বন্ধ করে সেই গন্ধটা অনুভব করছি। আমি আর ওকে ডাকার প্রয়োজন মনে করলাম না। ওভাবে দাঁড়িয়ে আছি। আমার মুখে নিঃশ্বাস হয়তো সে অনুভব করতে পেরেছে। হঠাৎ পিছনের দিকে তাকিয়ে চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। আচমকা চিৎকার দেওয়াতে আমিও ভয়ে চিৎকার দিয়ে উঠি। দুজনের চিৎকারে পুরো বাড়ি গমগম করে ওঠে। মা বাবা কাজের বুয়া ছুটে আসে। মা আস্তে আস্তে বলে, কি হয়েছে মুরাদ, কি হয়েছে? এভাবে চেঁচালি কেন? আমি ততক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিয়েছি। আমি বললাম, জানি না মা, তিশা হঠাৎ আমাকে দেখে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছে। মা বলে, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছিস? মেয়েটাকে খাটের উপরে নিয়ে চল। মায়ের কথায় আমি তিশাকে পাজা কোলে করে নিয়ে খাটে শুয়ে দিলাম। মা তিশার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর কাজের বুয়া দুজন গরম তেল মালিশ করে দিচ্ছে তিশার হাত পায়ে। আমি ডাক্তার আঙ্কেলকে ফোন করলাম। ডাক্তার আঙ্কেল এসে তিশাকে চেক আপ করে বলে, কিছু দেখে অতিরিক্ত ভয় পেয়ে গেছে, তাই হাত পা এভাবে ঠান্ডা হয়ে গেছে, সাথে অজ্ঞানও হয়ে গেছে। চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। এই বলে ডাক্তার আঙ্কেল চলে গেল। মা আমাকে উদ্দেশ্য করে বলে, তুই নিশ্চয়ই মেয়েটাকে ভয় দেখিয়েছিস। দেখ তো, মেয়েটা ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। এমন কেউ করে? আমি বললাম, আমি কিছু করিনি মা, শুধু ও কি করছিল পিছনে এসে দাঁড়িয়ে দেখছিলাম। বাবা বলে, দেখছিলি, ভালো কথা, কথা তো বলবি। একে তো কারেন্ট নেই, পুরো ঘর অন্ধকার, এই অবস্থায় কেউ দেখলে তো ভয় পাবেই। বুঝতে পারলাম আমি এখানে থাকলে আরো বকা শুনবো, তাই মানে মানে কেটে পড়লাম। নিজের রুমে এসে বসে আছি। আজ যা ঘটলো, ঘুণাক করে বুঝতে পারিনি এমন কিছু হবে। এই মেয়েটা ভূতে এত ভয় পায়। আজকে এই কাহিনী না হলে বুঝতেই পারতাম না। আমার জন্য মেয়েটা অজ্ঞান হয়ে গেল, কতটা কষ্ট পাচ্ছে। জ্ঞান ফিরলে ক্ষমা চেয়ে নেব, এসব ভাবছি। এমন সময় বুয়া ডেকে বলে তিশার জ্ঞান ফিরেছে। আমার মা বাবা তিশার সাথে আরো একটু কথাবার্তা বলে চলে গেল। আমি এক পা দুপা করে ওর পড়ার রুমে প্রবেশ করলাম। দেখি বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে তিশা। আমি গিয়ে ওর মাথার কাছে বসি। তিশা তখন চোখ বন্ধ করে শুয়ে আছে। আমি বসতেই চোখ খুলে তাকাই। দুজনেই চোখাচোখি হলাম। আমি কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। মেয়েটার মুখটা দেখে মায়া হলো। আমার মনের ভিতরে অন্যরকম একটা ঝড় বয়ে যাচ্ছে। ইচ্ছে করছে ওকে শক্ত করে জড়িয়ে ধরি। জানি না কোন দ্বিধায় পারছি না জড়িয়ে ধরতে। আমি নিজেকে স্বাভাবিক করে বললাম, এখন কেমন ফিল করছো? তিশা বলে, আলহামদুলিল্লাহ, একটু ভালো লাগছে। আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। তিশা বলে, তুমি ক্ষমা চাইছো কেন? এখানে তো তোমার কোনো দোষ নেই। আমি ভয় পেয়ে জ্ঞান হারিয়েছি। আমি বললাম, আসলে দোষটা আমারই। আমার উচিত ছিল চুপ করে দাঁড়িয়ে না থেকে কথা বলার, কিন্তু আমি সেটা না করে দাঁড়িয়েছিলাম। আর তুমিও হঠাৎ করে আমাকে ভূত মনে করে চিৎকার দিয়ে জ্ঞান হারালে। তিশা বলে, হঠাৎ মামার বাড়ির ভূতের কথা মনে পড়ে গেল, তাই এমনটা হয়ে গেল। আমি বললাম, তুমি ভূত এতটা ভয় পাও? সত্যি আমি জানতাম না। একটা কথা বলি, রাগ করবে না তো? তিশা বলে, হ্যাঁ বলো, রাগ করবো কেন? আমি রসিকতা করে বললাম, আগে যদি জানতাম তুমি এরকম ভূতে ভয় পাও, তাহলে আমি নিজেই ভূত হয়ে তোমাকে ভয় দেখাতাম। তুমি ভয় পেয়ে যা করো না, আমার খুব হাসি পায়। তিশা আমার দিকে তাকিয়ে বলে, ও আমাকে নিয়ে তোমার হাসি পায়? যাও, তোমার সাথে কথা বলবো না, অভিমান করলাম তোমার সাথে। আমি জানি ও আমার সাথে অভিমান করে থাকতে পারবে না। ও যে আমাকে বড্ড ভালোবাসে। ওর অভিমান কিভাবে ভাঙাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি বললাম, আমি ছাদে যাব, তুমি যাবে? বাইরে কিন্তু খুব সুন্দর চাঁদের আলো আছে। তিশা এক লাফে উঠে বলে, সত্যি? আমি জানতাম পাগলিটা ছাদে যেতে খুব ভালোবাসে। আমি বললাম, হ্যাঁ চলো। তারপর দুজন ছাদে এলাম। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। আকাশে পূর্ণিমার চাঁদ মেঘ সরিয়ে ভেসে উঠছে। চারিপাশে ঝোনাকি পোকা ঘুরে ঘুরে আলো ছড়াচ্ছে। ছাদের ফুল বাগানে অনেকগুলো ফুল ফুটেছে। তার সুবাস চারিদিকে মো মো করছে। অসাধারণ লাগছে পরিবেশটা। তার সাথে তাল মিলিয়ে আমার পাগলিটা আমার পাশে আছে, ভালোই লাগছে। তিশা আর আমি পাশাপাশি বসে আছি। আমি বললাম, পরিবেশটা কেমন লাগছে তোমার? আমার কাছে কিন্তু দারুণ লাগছে। তিশা বলে, আমার কাছেও কিন্তু ভালো লাগছে। তারপর তিশা উঠে গোলাপ গাছগুলো দেখছে। গাছগুলোতে কলি বের হয়েছে। আমি তিশার পেছনে এসে দাঁড়িয়েছি। আমি বললাম, গোলাপ গাছে তো কলি এসেছে, কয়দিন পরে ফুল ফুটবে। তিশা আনমনা হয়ে বলে, ফুটলেও আর কি হবে, কেউ তো নেই প্রপোজ করার মতো। আমি তো কারোর মনের মতো হয়ে উঠতে পারিনি, বিড়বিড় করে কথাগুলো বলছে। আমি শুনেও না শোনার ভান করে বললাম, তুমি কি কিছু বললে? তিশা বলে, কই না তো। আমি মনে মনে হেসে বললাম, অপেক্ষা করো জান পাখি, ফুলগুলো ফুটতে দাও আর তোমার পরীক্ষা শেষ হতে দাও, তারপর তোমাকে প্রপোজ করব। ততদিন পর্যন্ত একটু কষ্ট করে যান। তারপর ছাদ থেকে চলে গেলাম। সেদিন আর তিশাকে পড়তে দিলাম না, তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বললাম। দুজন একসাথে শুয়ে পড়েছি।
তবে আগের মতোই আমাদের মাঝে বালিশ থাকে, আমিও সরাই না, তিশাও আর বলে না। 2 দিন পর তিশা কলেজে গেল। কলেজের মাঠে রাইসার সাথে দেখা হলো। রাইসা বলে, এই ধর, অনেক খোঁজাখুঁজি করে কিনেছি। এই বইতে শুধু স্বামী স্ত্রীর অধিকার নিয়েই বেশি লেখা। তিশা বলে, ও আচ্ছা, কয়টা বই এখানে? রাইসা বলে, 2টা বই আছে। এই শুন, বিয়ের এতদিন হয়ে গেল, মুরাদের কোনো পরিবর্তন কি বোঝা যায়? তিশা বলে, যাচ্ছে। আগের মতো খারাপ ব্যবহার করে না, এখন অনেক ভালো ব্যবহার করে। রাইসা বলে, আলহামদুলিল্লাহ। তিশা বলে, তবে মেনে নেবে কিনা সন্দেহ। রাইসা বলে, কেন? তিশা বলে, আগে যেমন খুব খারাপ ব্যবহার করতো, এখন সেটা বন্ধ হয়েছে ঠিক, কিন্তু তাও মাঝে মাঝে কেমন যেন করে। ওর মন হয়তো পাবো না। এতদিন তো কম চেষ্টা করলাম না, তাই না? এই বলে তিশা কেঁদে দিল। রাইসা বলে, এই পাগলি, কাঁদছিস কেন? আর একটু ধৈর্য ধর, ভালো ব্যবহার যখন পাচ্ছিস তখন মনও পাবি, বুঝলি? তিশা বলে, কি জানি কি হয়। তারপর দুজন আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল যার যার বাড়িতে। বাড়িতে এসে আমার জন্য অপেক্ষা করছে তিশা, আর ভাবছে আজ থেকে মন দিয়ে পড়তে হবে। মুরাদের মন পাওয়া মনে হয় সম্ভব না আর, এখন এই বই সর্বশেষ টোপ। তারপর পরিবারকে বলে আমি নিজেই মুরাদকে মুক্তি দিয়ে দেব। অযথা একজনের মনের বিরুদ্ধে থেকে তার সাথে সংসার করা যায় না। যেখানে মনের মিল নেই সেখানে না থাকাই ভালো। এমন অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল। আমার ডাকে ঘুম ভাঙলো। দুজনে খাওয়া দাওয়া শেষ করলাম, আমি রুমে চলে গেলাম। তিশা তার পড়ার রুমে গেল র্যাপিং করা বইগুলো নিতে। তারপর বইগুলো নিয়ে আমার রুমে আসে। এই বইগুলো হলো শেষ চেষ্টা। তিশা বলে, ব্যস্ত আছো তুমি? আমি বললাম, একটু একটু। কেন? তিশা বইগুলো এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। আমি বললাম, আমার জন্য? কি আছে এখানে? তিশা বলে, দেখো কি আছে, পছন্দ হবে কিনা জানি না, তবে বিয়ের পর এটা আমার দেয়া তোমাকে প্রথম উপহার। আমি বললাম, ঠিক আছে, দেখি কি আছে। আর শোনো, আজ থেকে ভালো করে পড়তে বসবে, অন্যদিকে মন দেওয়া চলবে না, ঠিক আছে? তিশা বলে, আচ্ছা, আমি যাই তাহলে। আমি বললাম, যাও। এই বলে চলে গেল পড়তে। পড়তে বসে তিশা ভাবছে, জানি না বইটা পড়ার পর মুরাদ আমাকে গ্রহণ করবে কিনা, তবে এটাই শেষ। তিশা গিফট দিয়ে যাওয়ার পর হাতে নিয়ে নেড়ে চেড়ে ভাবছি, মেয়েটা আমাকে কি গিফট দিল। ল্যাপটপ রেখে প্যাকেটটা খুলে ফেললাম, খুলেই দেখি 2টা বই। এত কিছু রেখে বই গিফট দিল কেন? কি জানি, কিছুই মাথায় আসছে না। বইটা খুললাম পড়ার জন্য, বিছানায় শুয়ে পড়েছি। এখন আর ল্যাপটপে কোনো কাজ করব না। বই খুলতে একটা লেখা কলিজায় আঘাত করলো। মহানবী বলেছেন, তোমরা নারীদের প্রতি কল্যাণকামী হও, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তিরমিজ। লেখাটা পরে ভাবনায় পড়ে গেলাম, ইস, আমি কি তাহলে উত্তম না? আমি তো কত খারাপ ব্যবহার করি ওর সাথে। বুকের মধ্যে কেমন যেন করে উঠল। এবার পরের পেজে গেলাম। এখানেও কিছু লেখা আছে যা আমার কলিজায় বিঁধে গেল। স্ত্রীর শুধু দোষ নয়, তার গুণগুলো খুঁজে বের করার দরকার, সেগুলো প্রকাশ করা দরকার। অপছন্দীয় কিছু দেখলে অমনি তেড়ে ওঠার কোনো কারণ নেই। স্বামী তার স্ত্রীর প্রতি যেন অন্যায় আচরণ না করে। তার কোনো একটা স্বভাব পছন্দ না হলেও অন্য আরেকটা স্বভাব পছন্দ হবে। মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন, পুরুষগণ নারীদের প্রতি দায়িত্বশীল, যেহেতু আল্লাহ একের উপর অন্যের প্রাধান্য দিয়েছেন এবং তারা তাদের সম্পদ হতে ব্যয়ও করে। সূরা নেসা, আয়াত 34। এগুলো পড়ে কেমন যেন লাগছে, আমি আল্লাহর কত বিধান অমান্য করেছি। এখন আমার ঠিক হতে হবে, বেশি রাগ দেখানো চলবে না। কয়েকদিন পর পরীক্ষা শুরু হবে মেয়েটার। এভাবে 5-6 দিন কেটে গেল। ইদানিং মেয়েটা আমার সাথে ঠিকমতো কথা বলে না, পড়াশোনায় ব্যস্ত, তাই হয়তো। ও যখন পড়াশোনা করে তখন ওর রুমের দরজায় গিয়ে এক ঝলক দেখে চলে আসাটা আমার অভ্যাস হয়ে গেছে। তাই প্রতিদিন রাতে কয়েকবার করে দেখে আসি। তিশার গিফট করা বইগুলো পড়ার পর থেকে ওর প্রতি অনেক দুর্বল হয়ে গেছি, কিন্তু কি যে করব বুঝতে পারছি না। বলেই দেব যে আমি ওকে ভালোবাসি? ধুর, আরও কয়েকদিন যাক, তিশার পরীক্ষা শেষ হোক। এর মধ্যে গাছের গোলাপগুলো ফুটে যাবে। তিশার খুব ইচ্ছে গাছের গোলাপ দিয়ে আমি প্রপোজ করব। ঠিক আছে, ওর শখ মতোই করব। তিশাকে আর কষ্ট দেব না। চেহারা দিয়ে আর কি হবে, যা হবার তো তা হয়েই গেল। মেয়েটা আবার সবসময় মন খারাপ করে থাকে। আর কয়েকদিন যাক, তারপর একটা সারপ্রাইজ দেব। হঠাৎ মনে পড়ে গেল ডায়েরিটার কথা। অনেকদিন যাবৎ তিশার গোলাপি ডায়েরিটা খুঁজে পাইনি। অনেক সময় ধরে খুঁজেছি, কিন্তু পাচ্ছি না। কোথায় যে রেখেছে? এর আগে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ডায়েরিটা পড়তাম, কিন্তু ও কি জেনে গেল আমি যে ওর ডায়েরি পড়ি? ধুর, মাথায় আসছে না। তবে যে করেই হোক আমার ডায়েরি চাই। আমাকে নিয়ে কী লিখলো দেখব। আমি উঠে খুঁজতে শুরু করলাম। অনেক সময় ধরে খোঁজাখুঁজি করে অবশেষে ডায়েরিটা পেলাম। বিছানায় গিয়ে বসলাম, কিন্তু ভাগ্য ভালো ছিল না। ঝড় শুরু হয়েছে বাহিরে, আর কারেন্ট সাথে সাথেই চলে গেল। তাও কোনো সমস্যা নেই, আমি এই ঝড়ের মধ্যে লুকিয়ে পড়ব, কিন্তু তিশা না আসলেই হলো। আস্তে করে ডায়েরি খুলে সেই পেজ বের করলাম যেখানে এর আগের বার শেষ করেছিলাম। এবার দেখছি তেমন কিছু লেখেনি, যা লিখেছে তা অভিমান করেই লিখেছে। পড়তে শুরু করলাম। আমি ছাদে যেতে বললে বুঝি তোমার কষ্ট হয়? ঠিক আছে, আর যেতে বলবো না। তোমার কষ্ট হয় এমন কোনো কাজ আমি করতে চাই না। তার পরের পেজে লেখা, আজ থেকে খাইয়ে দিয়েছি। তারপর বারবার রুমে এসে দেখেছি পড়ছে কিনা, আর কতদূর পড়া লাগবে। পাশে বসে সময় কাটালাম। উফ, ভাবা যায় এগুলো?
এই প্রথম ওর জন্য এত কিছু করেছি, আবার সকাল থেকেও বেশ ভালোই কেয়ার নিলাম। কলেজে নিয়ে যাওয়া প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে দিলাম, আম্মুকে আজ রান্নার কাজে সাহায্য করলাম, আরও কত কি। এরই মধ্যে তিশা এসে বলে পরীক্ষা দিতে যাচ্ছি, দোয়া করো। আমি বললাম যাও, সব ভালো করে লিখবে বুঝলে, ভয় পাবে না। তিশা বলে আব্বু যাবে, তুমি যাবে না? আমি বললাম আব্বু যাচ্ছে তো, আর অফিসে অনেক কাজ তো, তাই যেতে পারছি না। তিশা বলে আচ্ছা। আমি বললাম দেখি সব ঠিক করে নিয়েছো তো? তিশা বলে নিয়েছি। আমি বললাম আচ্ছা যাও, আসসালামু আলাইকুম। তারপর তিশা বিদায় নিয়ে চলে গেল কলেজে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, এখন বাড়িতে ফিরবে। তবে তার আগে সাইমার সাথে দেখা করতে হবে। সাইমাকে খুঁজছে আর ভাবছে যদি মুরাদ আসতো তাহলে কতই না ভালো হতো। আমার কি আর সেই কপাল আছে? আজ যদি কালো না হতাম তাহলে মুরাদের ভালোবাসা পেতাম। অনেক সময় ধরে সাইমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। ব্যর্থ হয়ে কলেজ থেকে বের হলো। আব্বু যেখানে থাকতে বলেছিল সেখানে চলে আসলো। এসেই অবাক, দেখে আমি আর সাইমা দাঁড়িয়ে আছি। তিশা মনে মনে ভাবছে বিষয়টা কি, মুরাদ রাইসার সাথে গল্প করছে কেন, একদম সহ হচ্ছে না আমার। এইসব ভেবে দূরেই দাঁড়িয়ে আছে, আমি খেয়াল করিনি। কিন্তু তিশার উপস্থিতি রাইসা বুঝতে পেরেছে, তাই ডাকলো। তারপর তিশা আর রাইসা দুজন কিছুক্ষণ কথা বলল। একসময় রাইসা বিদায় নিয়ে চলে গেল। এরপর আমি আর তিশা গাড়িতে উঠলাম। তিশা বলে তুমি আসলে যে? আমি বললাম কেন, আসতে পারি না? তিশা বলে বলেছিল অফিসে কাজ আছে, তাহলে আবার আসলে যে? আমি বললাম একজনকে দেখার ইচ্ছে হলো তাই আসলাম। তিশা বলে কাকে? আমি বললাম আছে কেউ একজন। তিশা গম্ভীর সুরে বলে ভালো। আমি বললাম ভালো তো, ফুচকা খাবে? তিশা অভিমান করে বলে না। আমি বললাম তাহলে কি খাবে? তিশা বলে কিছু খাবো না। আমি বেশ বুঝতে পারছি মেয়েটা অভিমান করেছে। আমি বললাম অভিমান করলে কেন? তিশা বলে করিনি। আমি বললাম রাইসার সাথে কথা বলেছি বলে অভিমান করছো? তিশা বলে না। আমি বললাম না না করলেও আর কি হবে, মেয়েরা এমনই, নিজের বরের ভাগ কাউকে দেয় না। এই কথা শুনে তিশা হেসে ওঠে। কি আজব মেয়েরে বাবা, অভিমান করতেও দেরি হয় না, হাসতেও দেরি হয় না। আমি বললাম হাসলে কেন? তিশা বলে এই যে তুমি স্বীকার করলে যে তুমি আমার বর। না হেসে পারি কি করে? আমি হেসে বললাম এই বলো কি খাবে? তিশা বলে কিছু না। আমি বললাম বেশ, না খেলে তুমি থাকো, আমি যাই। তিশা বলে কোথায়? আমি বললাম ফুচকা খেতে। তোমার খাওয়া লাগবে না, আমি একাই খাবো। এই বলে আমি কার থেকে নেমে গেলাম। আমাকে ফুচকা খেতে দেখি তিশা মনে মনে বলে ও মা, এ তো দেখছি একাই খাচ্ছে, আমাকে দেবে না? আমার তো অভিমান হবেই, ও রাইসাকে দেখতে এসেছে। আর সকালে আমাকে বলে লাট সাহেবের নাকি অফিসে অনেক কাজ, রাইসার সাথে কিসের এত প্রীতি ওর? হ্যাঁ, অভিমান করেছে সেটা তো ভালোই বুঝেছে, এখন কি অভিমান ভাঙাতে আসবে না? একা একাই ফুচকা খাচ্ছে আর আমাকে দেখে হাসছে। কি আজব মানুষ রে বাবা। আমার ফুচকা খাওয়া দেখে রেগে যাচ্ছে তিশা, সেটা তার চোখে মুখে ফুটে উঠেছে। আমি বললাম খাবে নাকি? তিশা বলে না। আমি বললাম তাহলে ফকিরের মতো তাকিয়ে আছো কেন? তিশা বলে নজর দিলাম বুঝলে, নজর দিলাম, মনে থাকে যেন। আমি বললাম খাওয়ার জন্য পানি পড়ছে মুখ থেকে, আর খাবে না বলছে। আমি খাওয়া শেষ করে প্লেট নিয়ে গেলাম, এগিয়ে দিয়ে বলি এই নাও এই প্লেট তোমার। আমি আবার একা একা খেতে পারি না বুঝলে। তিশা বলে এতক্ষণ তো রাক্ষসের মতো একাই খেলে। আমি বললাম আহা আর রাগ করো না গো সোনা পাখি। তিশা অবাক হয়ে বলে সোনা পাখি? আমি বললাম কেন, সোনা পাখি বলতে পারি না? তিশা চুপ করে আছে। আমি বললাম তুমি জানো না হজরত আয়সাকে নবী আদর করে ডাকতেন হুমায়রা বলে। হুমায়রার অর্থ লাল বর্ণের রমণী। রাসূলুল্লাহর আদর মাখা ডাক শুনে হজরত আয়সা কাছে আসতেন, তাকে জড়িয়ে ধরতেন। এরপর কবিতা পাঠ করে আল্লাহর রাসূলকে শোনাত। এমনও হয়েছে আল্লাহর রাসূল একবার হজরত আয়সার দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বলেন তোমার চক্ষুদায় কত সাদা। তিশা বলে জানি তো, আজ অভিমান ভাঙানোর এত প্রচেষ্টা। আমি বললাম না ভাঙালে আবার বলবে যে আমি হজরত আয়সার মতো অভিমান করলাম, কিন্তু তুমি রাসূলুল্লাহের মতো করে রাগ ভাঙালে না। আমার কথা শুনে তিশা হেসে ওঠে। আমি বললাম আচ্ছা খাবে নাকি? তিশা বলে খাইয়ে দাও। আমি বললাম আচ্ছা, আমি ভেতর আসি তাহলে। তিশা বলে ঠিক আছে। আমি গাড়িতে উঠে বসে তিশাকে ফুচকা খাইয়ে দেই। আমি বললাম আর কিছু খাবে? তিশা বলে না, দ্রুত বাড়ি চলো। যাক বাবা, বাঁচা গেল, মেয়েটার অভিমান কমেছে। তিশার মনটা এখন একটু ভালো হয়েছে। রাইসার সাথে কথা বলেছে বলে এত অভিমান করলো। ভালোবাসলে বুঝি এমনি রাগ হয়? আমি গাড়ি চালাতে চালাতে এইসব ভাবছি। তিশা বলে শুনলাম তুমি নাকি আজ মায়ের সাথে রান্না করেছো। আমি বললাম করেছি তো। তিশা বলে আগে তো করতে না। আমি বললাম আগে জানতাম না। তিশা বলে কি জানতে না? আমি বললাম হাদিসে পড়েছি পাগলি। তিশা বলে আমাকে কি পাগলি মনে হচ্ছে? আমি বললাম আরে আদর করে ডাকলাম, বাড়িতে চলে এসেছি, নামো। তিশা বলে এভাবে কয়েকদিন কেটে যায়। তিশাকে আমি কলেজে দিয়ে আসি আবার নিয়ে আসি। সেক্ষেত্রে প্রায় সময় রাইসার সাথে আমার দেখা হয়। প্রায় প্রতিদিনই রাইসার সাথে আমার কথাও হয়।
রাইসা মেয়েটা অনেক ভালো, অনেক ভদ্র, দেখতে খুব সুন্দরী। এদিকে তিশা ভাবছে অন্য কিছু। একদিন বারান্দায় বসে বসে ভাবছে, ধুর কিছু ভালো লাগছে না। আর কয়েকদিন পর পরীক্ষা শেষ হয়ে যাবে। আর মুরাদ প্রতিদিন রাইসার সাথে কথা বলে। আমার তো একদম সহ হয় না, আর রাইসাও কিছু বলে না। আজ মুরাদকে আমি এই বিষয়ে কিছু বলবো। আজ আর একটুও ভালো লাগছে না। প্রতিদিন বারবার রুমে আসে, আর আজ আসার কোনো খবরই নেই। কেমন মানুষ এটা। এমন সময় আমি এসে বললাম, তিশা। তিশা বলে, জি। আমি বললাম, খাবে না? এখানে নিয়ে আসবো না যাবে? তিশা বলে, তোমার সাথে আমার কথা আছে। আমি বললাম, কি কথা বলো? তিশা বলে, তুমি আরেকটা বিয়ে করো। তিশার কথা শুনে আমার মাথায় যেন বাজ পড়লো। আমি অবাক হয়ে বললাম, কি? তিশা বলে, বিয়ে করো। আমাকে তো তোমার পছন্দ না, আর আমি তো কালো, মাদ্রাসায় পড়িনি, আলেমও নই। তুমি একটা মেয়ে বিয়ে করো যে আলেম আর ফর্সা, আর আমাকে মুক্তি দাও। আমি রাগের সাথে বললাম, এসব কেন বলছো? তিশা বলে, এমনি, আমি তোমার যোগ্য নই, তাই। আমি বললাম, কি হয়েছে তোমার? তিশা বলে, কিছু হয়নি, যা সত্যি তাই বললাম। আর যদি একেবারেই ভালো না লাগে তাহলে ছেড়ে দাও। আমি আর এসব নিতে পারছি না। আমি বললাম, এক থাপ্পড় দেবো। তুমি এমন করছো কেন? কোনো সমস্যা? তিশা বলে, না কোনো সমস্যা না, আমার আর ভালো লাগছে না তাই বললাম। আমি বললাম, এতদিন তো ঠিকই ছিলে, আমি আগে এত বকতাম, কই তখন তো কিছু বলতে না, আর আজ এগুলো বলছো কেন? তিশা বলে, অনেক দিন ধরেই ভাবছি বলবো, কিন্তু আর না বলে পারছি না। আমি বললাম, চলেই যখন যাবে তখন এতদিন মন জয় করার চেষ্টা করছো কেন? তিশা বলে, এতদিন ভালো ছিল সব, এখন রাইসা। আমি বললাম, কি থামলে কেন বলো, রাইসা কি? তিশা বলে, কিছু না। আমি বললাম, ও বুঝেছি, আচ্ছা ঠিক আছে, খাবে চলো। তিশা বলে, ভালো লাগছে না। আমি বললাম, ধুর চলো, এই বলে ওর হাত ধরি। তিশা হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি খাবো না। আমি বললাম, আমার কিন্তু খুব রাগ হচ্ছে তিশা। আমি বললাম, তোমার রাগ হলে আমি কি করব? তোমার খিদে লাগলে তুমি খেয়ে আসো। আমি বললাম, তুমি কিন্তু আমাকে সন্দেহ করছো। তিশা বলে, যা চোখে দেখেছি তাই বলছি, আমি ছোট খুকি না, আমি সব বুঝি। তোমার থেকে আমি এটা আশা করিনি। এই বলে চলে যাচ্ছিল, আমি হাত ধরে টেনে দাঁড় করিয়ে দেই। তারপর জোরে একটা থাপ্পড় মারি। গাল টিপে ধরে বলি, ভালো ব্যবহার করছি বলে মাথায় চড়ে বসেছো তাই না? মুখে যা আসছে তাই বকবক করছো। তুমি না বলো রাইসা তোমার ছোটবেলার বন্ধু, তাহলে তুমি তাকে বিশ্বাস করো না? আমাকে তুমি কি ভাবো? তুমি কি আমাকে ওই ধরনের ছেলে মনে করো যারা বর্তমান ঘরে বউ রেখে বাইরের মেয়েদের দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, পরক্রিয়া করে? আমি ওই ধরনের ছেলে না। তুমি তো ভালোই ট্রাই করে যাচ্ছ আমাকে কাছে পাওয়ার জন্য, তাহলে চালিয়ে যাও না। এত তাড়াতাড়ি হার মানছো কেন? আমাদের বিয়ে হয়েছে কয়দিনে বা হয়েছে? এই তো মাত্র 6-7 মাস। এর মধ্যে তুমি ভেঙে পড়লে? তোমার থেকে আমি এটা আশা করিনি। দিলে মনটা খারাপ করে আমার। তোমার যা মন চায় তাই করো। এই বলে নিজের রুমে চলে এলাম। মেজাজটা খারাপ হয়ে গেল। আমি কি ভাবছি আর সে কি নিয়ে বসে আছে? আমার প্রতি ওর বিশ্বাস এতটাই ঠুনকো? এটা আমি তিশার থেকে আশা করিনি। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তিশা পড়া শেষ করে কয়টা বাজে এসে ঘুমিয়েছে বলতে পারি না। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি তিশা ঘুমাচ্ছে। কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে। আমার এমনটা করা উচিত হয়নি। থাপ্পড়টা মনে হয় খুব জোরেই লেগেছে। আমি মেরেছিও জোরে না, একটু কাছে টেনে আদর করে দেই। এই ভেবে মাঝখানের বালিশ সরিয়েছি মাত্র, অমনি তিশা গড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরে। ঘুমের মধ্যে আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শক্ত করে। পাগলি একটা, এত ভালোবাসো তুমি আমায়? এই বলে কপালে কিস করলাম, 2 গালে কিস করলাম, ওর ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। তারপর অজানা এক সুখে হারিয়ে গেলাম। মেয়েটা আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আমি ওর মাঝে হারিয়ে যাচ্ছি। ইচ্ছে করছে শক্ত করে জড়িয়ে ধরে জমিয়ে রাখা ভালোবাসা সব উজাড় করে দেই। এভাবে অনেকক্ষণ আদর করে ওর থেকে সরে পড়লাম। আগের মতো মাঝখানে বালিশ দিয়ে দিলাম। ভোরের দিকে নামাজ পড়ার জন্য উঠেছি। দুজন মিলে একসাথে নামাজও পড়লাম। আমি খুব একটা কথা বলছি না। তিশা কিছু বললে শুধু সেটার উত্তর দিচ্ছি। এটা দেখে তিশা কি ভাবছে আমি জানি না, কিন্তু হঠাৎ সে যা করলো সেটা আমি আশা করিনি। আমি হকচকিয়ে গেছি একদম। বিস্ফারিত চোখে ওর দিকে তাকিয়ে আছি। মেয়েটা কি সত্যিই পাগল? হঠাৎ এমন করে বসলো কেন? এরপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।